আজ 21শে ফেব্রুয়ারি শনিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বাবরের নামে ধর্মীয় স্থাপত্যের কাজ বন্ধ হোক, বাবরি মসজিদ প্রসঙ্গ তুলে আবেদন। আর্জি খারিজ হলো সুপ্রিম কোর্টে। হুমায়ুনের বাবরি মসজিদে মোটা অঙ্কের অনুদান করলেন টিএমসি নেতা শফিউজ্জামান শেখ। ভোটের আগে নতুন বিতর্ক। রেড রোডে নামাজ পড়াটা অধিকার ভেবে নিলে সমস্যা, ওটা পরে বন্ধ হয়ে যাবে বললেন দিলীপ ঘোষ। তৃণমূলের 3 জন জেলখাটা বিধায়ক কি এবার টিকিট পাচ্ছেন? 26-এর ভোটে তৃণমূলের বড় রদবদলের ইঙ্গিত। তৃণমূলের 50 জন টিকিট পাবে না, ওরা বিজেপিতে আসতে চাইছে, বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। প্রতিকূরকে নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন মোহাম্মদ সেলিম। এজলাসে তিনি ছিলেন মসিহা, কিন্তু সংসদে নীরব। 2 বছরে লোকসভায় একটিও লিখিত প্রশ্ন নেই সাংসদ অভিজিৎ গাঙ্গুলির। চাকরি থেকে উগ্র সিপিএম পন্থী আইনজীবীর বিরুদ্ধে মহিলা সহকর্মীর অপকর্মের অভিযোগ। কুণালের বিস্ফোরক পোস্ট। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ মাংস বন্ধ হবে, পদ্ম নেতার ভাইরাল ভিডিওই বিতর্ক তুঙ্গে। বিজেপিতে সক্রিয়দের কোণঠাসার অভিযোগ তুললেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। মুঘল সম্রাট বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্য কোনোভাবেই প্রস্তুত করা যাবে না, এই মর্মে দাবি তুলে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল। কিন্তু শুক্রবার সেই আবেদন শুনতে রাজি হলো না সুপ্রিম কোর্ট। ফলে মামলাটি প্রত্যাহার করতে বাধ্য হন আবেদনকারীর আইনজীবী। সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করছেন হুমায়ুন কবির। এদিন আবেদনকারীর তরফে এই প্রসঙ্গটি জানিয়ে আপত্তি প্রকাশ করা হয়। তবে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ সেই সংক্রান্ত আবেদন শুনতেই চাননি বলে খবর সূত্রে। উল্টে এই সংক্রান্ত নির্দেশ সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রকে দেওয়ার আর্জিও জানানো হয়েছে। প্রসঙ্গত, গত 6ই ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। এরপরই জনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণাও করেছেন তিনি। অন্যদিকে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনীতিতে বিতর্কও শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। নির্বাচনের আগে সংখ্যালঘু শ্রেণীর মন জয় করতেই এই পন্থা অবলম্বন করা হয়েছে বলে দাবি তুলেছেন রাজনৈতিকদের একাংশ। মুঘল সম্রাট বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্য কোনোভাবেই প্রস্তুত করা যাবে না, এই মর্মে দাবি তুলে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জমা পড়েছিল। কিন্তু শুক্রবার সেই আবেদন শুনতেই রাজি হলো না সুপ্রিম কোর্ট। ফলে মামলাটি প্রত্যাহার করতে বাধ্য হন আবেদনকারীর আইনজীবী। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হুমায়ুন কবির। সম্প্রতি কখনো সিপিএম এর সঙ্গে বৈঠক, কখনো আবার নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলোচনা, আবার প্রকাশ্যে অধীর চৌধুরীকে ব্যক্তিগত সমর্থনের কথা জানিয়ে তিনি রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন। হুমায়ুন কবিরের বাবরি মসজিদে এবার আর্থিক অনুদান দিলেন তৃণমূলের এক শীর্ষস্থানীয় নেতৃত্ব। নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ রমজান মাসের প্রথম দিনেই বাবরি মসজিদ নির্মাণের জন্য 1,11,000 টাকা দান করেন। ব্যাংক চেকের মাধ্যমে তিনি এই অর্থ মসজিদ ট্রাস্টের নামে প্রদান করেছেন। চেকটি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার নামে। এর আগেও হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক ও মুর্শিদাবাদের জেলা পরিষদের চেয়ারম্যান নিয়ামত শেখ। তবে এবার শুধু মৌখিক সমর্থনই নয়, সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে বিষয়টি নতুন মাত্রা পেল। কয়েকদিন আগেই একটি দলীয় সভা থেকে শফিউজ্জামান শেখ বলেছিলেন, এই মসজিদ আমরা নিজেরাই তৈরি করব, মুর্শিদাবাদের মানুষই দায়িত্ব নেবে। সেই বক্তব্যের পরই অনুদান দেওয়ায় রাজনৈতিক মহলের আলোচনা আরও তীব্র হয়েছে। রেড রোডে নামাজ পড়াটা অধিকার ভেবে নিলে সমস্যা, ওটা পরে বন্ধ হয়ে যাবে বললেন দিলীপ ঘোষ। শুক্রবার মর্নিং ওয়ার্কে দিলীপ ঘোষ একাধিক বিষয়ে মতামত দেন। রাস্তায় নামাজ প্রসঙ্গে তিনি বলেন, এখানে নিয়ম বলে কোনো কিছু নেই। কোনো সময় শক্তি প্রদর্শন হয়, কোনো সময় পার্টি বা সরকার এই সুযোগটা দিয়ে মনে করে অনেক কিছু করলাম। ভারতে গণতান্ত্রিকভাবে কেউ রাস্তা আটকাতে পারে না। মুম্বাইয়ে ছিল, উত্তরপ্রদেশে ছিল, বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গে এই উৎপাতটা কিছুদিন চলবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এসব করে মুসলিমদের বোঝাতে চাইছেন যে কত কিছু করলাম, এতে মুসলিমদের কি লাভ হচ্ছে জানি না, তবে বাকি সমাজের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী যদি রাস্তা বন্ধ করে নামাজ পড়তে চান, তাহলে কে বন্ধ করবে? কিন্তু এই অভ্যাসটা হয়ে গেলে মুসলিমদেরই অসুবিধা হবে, কারণ নামাজটা তো মসজিদে পড়তে হয়। কোনো বিশেষ কারণ হলে সংখ্যা বেশি হয়, ঈদগাহ আছে তার জন্য, কিংবা কোনো মাঠে অনুমতি নিয়ে করা যেতে পারে। কিন্তু রেড রোডে নামাজ পড়াটা যদি অধিকারের মধ্যে পড়ে যায়, পরে বন্ধ হলে সমস্যা হবে। এছাড়া খড়গপুরে নিজের প্রার্থী হওয়া নিয়ে বলে কোনো আলোচনা হয়নি। প্রার্থী ঠিক করে জেলা প্রদেশ থেকে, চূড়ান্ত সিদ্ধান্ত পার্লামেন্টারি বোর্ডের। জল্পনা চলতেই থাকে, প্রক্রিয়া চলছে।
তৃণমূলের ৩ জন জেল খাটা বিধায়ক কি এবার টিকিট পাচ্ছেন? ২৬-এর ভোটে তৃণমূলের বড় রদবদলের ইঙ্গিত। তৃণমূলের অন্দরে জোর জল্পনা। আসন্ন ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে একাধিক বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকগুলিতে উপস্থিত থাকছেন আইপ্যাক কর্তা প্রতীক জৈন। ফলে সম্ভাব্য নতুন চমক নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। শুধু নতুন মুখী নয়, বাদ পড়ার তালিকাতেও থাকতে পারে বড় চমক। দলীয় সূত্রে জানা যাচ্ছে, এক ছাত্রনেতা, একজন সঙ্গীত শিল্পী এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রী, এদের মধ্যে কেউ কেউ প্রার্থী তালিকায় জায়গা পেতে পারে। অন্যদিকে পারফরমেন্স, বয়স বা শারীরিক অসুস্থতার কারণে কয়েকজন বর্তমান বিধায়কের নাম বাদ পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি এক প্রবীণ ও প্রভাবশালী মন্ত্রীর আসন পরিবর্তনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। বিস্তার সমীক্ষার ভিত্তিতেই এই তালিকা তৈরি হয়েছে বলে দাবি। এবার প্রার্থী বাছাইয়ের স্বচ্ছতাকে গুরুত্ব দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। ২০২১ সালের পর একাধিক বিধায়কের নাম দুর্নীতির মামলায় জড়িয়েছে, কেউ কেউ জেলও খেটেছেন। ফলে তাদের পুনরায় টিকিট দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্তত ৩ জন জেল খাটা বিধায়কের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে বলেই ইঙ্গিত মিলছে। জল্পনার তালিকায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবন কৃষ্ণ সাহা এবং মানিক ভট্টাচার্য, যারা গত নির্বাচনের পর দুর্নীতির অভিযোগে জেল খেটেছেন। এছাড়া সরাসরি দুর্নীতিতে অভিযুক্ত না হলেও কন্যার চাকরি সংক্রান্ত বিতর্কে নাম জড়িয়েছেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী। এসব মিলিয়ে অন্তত ৬ জন বিধায়কের নাম এবার প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারে বলেই রাজনৈতিক মহলের অনুমান। তৃণমূলের ৫০ জন টিকিট পাবে না, ওরা বিজেপিতে আসতে চাইছে, বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কার্শিয়াংয়ে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূলে যোগ দিয়েছেন। এতে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুপ্রসাদ নির্দল প্রার্থী হয়ে রাজু বিস্তারের বিরুদ্ধে লড়ে মাত্র ৫,০০০-এর কিছু বেশি ভোট পেয়েছিলেন। বিজেপির শক্ত ভিতে এতে কোনো প্রভাব পড়বে না। তিনি দাবি করেন, এবার তৃণমূলের ভোট শতাংশ এবং আসন সংখ্যা কমবে। তৃণমূলের অন্তত ৫০ জন নেতা টিকিট না পাওয়ার আশঙ্কায় বিজেপিতে যোগ দিতে চান, তবে সবাইকে নেওয়া হবে না, দেখে শুনে সিদ্ধান্ত নেবে দল। রাজনৈতিক মহলের মতে বিষ্ণুপ্রসাদের দলবদল হঠাৎ নয়, দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। যোগদানের পর তিনি বলেন, কার্শিয়াংয়ের বাসিন্দাদের ভোটের মর্যাদা রেখেছেন। মানুষের স্বপ্ন, উন্নত সমাজ, ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন পূরণের লক্ষ্যে তৃণমূলে এসেছেন। পুরনো দলে কেন্দ্র থেকে টাকা না পাঠানোই কুণ্ঠিত ছিলেন। গত ১৭ বছর গোর্খা জনগণকে অন্ধকারে রাখা হয়েছে। প্রশ্ন উঠেছে, কার্শিয়াং থেকে কি তৃণমূলের প্রার্থী হবেন তিনি? পাহাড়ি রাজনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা চলছে। ভোটের আগে শিবির দল ও কটাক্ষে রাজ্যের রাজনৈতিক আবহ তপ্ত হচ্ছে। নির্বাচনের আগে পাহাড়ে ধস বিজেপি কোনো ধস না, আপনাদের এই মিডিয়াতে ধস। কি ধস? ওই লোকটা ২০২৪-এর রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী ছিল। ২০ লক্ষ ভোটারের মধ্যে ৫,০০০ ভোট পেয়েছে। ওকে ওখানে কার্শিয়াংয়ে টিকিট দেওয়া হবে না। আপনি নেবেন নাকি? তৃণমূলে ৫০ জন এমএলএ টিকিট পাবে না, তারা আমাদের দলে আসতে চায়। আমরা নেব না দাদা, আমরা দেখে শুনে নিচ্ছি। প্রতিকুরকে নিয়ে প্রশ্ন করায় মেজাজ ঝাড়ালেন মোহাম্মদ সেলিম। সিপিএম এর অন্দরে বর্তমান অস্বস্তির কারণ হয়ে ওঠা যুব নেতা প্রতিকুর রহমানকে ঘিরে প্রশ্ন উঠতে সাংবাদিক বৈঠকে বিরক্তি প্রকাশ করলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রাজ্য কমিটির দুদিনের বৈঠক শেষে শুক্রবার আলিমুদ্দিনে সাংবাদিক সম্মেলনে তিনি বিধানসভা নির্বাচনের আগে দলের রণকৌশল ও কর্মসূচি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি জানান, তৃণমূল ও বিজেপি দুই প্রধান শক্তি থেকে সম দূরত্ব বজায় রেখে ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী সিপিএম। তবে এরপরই প্রতিকুর রহমানকে ঘিরে দলের অবস্থান কি, এই প্রশ্ন উঠতেই সেলিম স্পষ্টতই অসন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্য, আমি কারো শুনানির জন্য বসিনি, এখানে কেউ কোনো অভিযোগ জানাতে আসেনি, সাংবাদিক সম্মেলনে এসব আলোচনার জায়গা নয়। যদিও পরে বিষয়টি নিয়ে দলের অবস্থান কিছুটা পরিষ্কার করেন। তিনি বলেন, গত ১.৫-২ মাস ধরে প্রতিকুরের বিরুদ্ধে কিছু অভিযোগ সামনে এসেছে, সেগুলি দলের অভ্যন্তরীণ কমিটির কাছে পাঠানো হয়েছে এবং তিনি নিজেও সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। সেই সময় থেকেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সংবাদ মাধ্যম মারফত জানা যায়, প্রতিকুর নাকি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগও করেছেন। এই পরিস্থিতিতে দল শীঘ্রই সিদ্ধান্ত নেবে বলে জানান সেলিম। তার কথায়, প্রতিকুরের রাজনৈতিক পরিচিতি সিপিএম এর মাধ্যমেই তৈরি হয়েছে। এমন কর্মীদের হারানো দলের জন্য গভীর বেদনার বিষয় বলেও মন্তব্য করেন তিনি। খুবই বেদনাদায়ক আমার কাছে। নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার। এজলাসে তিনি ছিলেন মাসিহা, কিন্তু সংসদে নীরব।
দুবছরে লোকসভায় একটিও লিখিত প্রশ্ন নেই সাংসদ অভিজিৎ গাঙ্গুলির। বিচারপতি হিসেবে একসময় সাধারণ মানুষের মসিহা হিসেবে পরিচিতি পেলেও লোকসভায় বিজেপি সাংসদ হওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তমলুকের মানুষের মধ্যে হতাশা বাড়ছে। 2024 সালে লোকসভা নির্বাচনের পর প্রায় 2 বছর কেটে গেলেও তিনি সংসদে একটিও লিখিত প্রশ্ন করেননি। তমলুকের স্থানীয় সমস্যা, পরিকাঠামো, কর্মসংস্থান, কৃষি ইত্যাদি নিয়ে কোনো আলোচনা করেননি। একই জেলার কাঁথির সাংসদ সৌমেন্দুর অধিকারী মাত্র 15টি লিখিত প্রশ্ন করেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দল থেকে দুবার বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলেও প্রথম ভাষণে কংগ্রেস সাংসদকে স্টুপিড বলে বিতর্কে জড়ান এবং পরে প্রধানমন্ত্রীর নাম ভুল করে নরেন্দ্র বাজপেয়ী বলে সমাজ মাধ্যমে হাসির পাত্র হন। এই নীরবতা শুধু তমলুকের নয়, উত্তরবঙ্গের অনেক বিজেপি সাংসদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। যেমন আলিপুরদুয়ারের মনোজ টিগ্গা মাত্র 2টি, রায়গঞ্জের কার্তিক পাল মাত্র 5টি প্রশ্ন করেছেন। রাজ্যসভায় অনন্ত মহারাজ প্রায় 3 বছরে মাত্র 1টি প্রশ্ন করেছেন। তবে ব্যতিক্রমও আছে। মালদাহার উত্তরের খগেন মুর্মু 220টি, দার্জিলিং এর রাজু বিস্তা 110টি এবং রাজ্যসভার শ্রমিক ভট্টাচার্য 185টি লিখিত প্রশ্ন করে সক্রিয়তা দেখিয়েছেন। রাজনৈতিক মহলে এই পার্থক্য নিয়ে সাংসদদের এলাকাবাসীর প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। চাকরি খেকো উগ্র সিপিএম পন্থী আইনজীবীর বিরুদ্ধে মহিলা সহকর্মীর অপকর্মের অভিযোগ। কুণালের বিস্ফোরক পোস্ট। পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপটে বাম শিবিরে অস্বস্তি কাটছে না। তরুণ নেতা প্রতিকূলের দল ত্যাগের রেশ কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্টে সিপিএম এর নতুন বিড়ম্বনা। কুণালের বিস্ফোরক পোস্টে সিপিএম এর এক প্রভাবশালী চাকরি খেকো আইনজীবীর বিরুদ্ধে তারই মহিলা সহকর্মী ও সিপিএম সমর্থকের হেনস্থার অভিযোগের ইঙ্গিত। কুণালের দাবি, অভিযুক্ত আইনজীবী প্রভাব ও মিডিয়া প্রচার ব্যবহার করে অপকর্ম করছেন। ভুক্তভোগী মহিলা পুলিশে যাওয়ার আগে দলের রাজ্য সম্পাদককে চিঠি দিয়েছেন, যার কপি কুণালের হাতে পৌঁছেছে। অভিযোগকারিনী নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাকে মুখ বন্ধ রাখতে চাপ দেওয়া হচ্ছে। নাম না উল্লেখ করলেও চাকরি খেকো মামলা করে চাকরি বাতিলের কারিগর। মিডিয়ায় ডায়লগ বাজির মতো শব্দবন্ধ থেকে নিশানা স্পষ্ট। দলের গোপন চিঠি বাইরে আসছে, যা সিপিএম এর অন্দরে ফাটলের ইঙ্গিত। কুণাল এসএসসির 26,000 চাকরি বাতিলের প্রসঙ্গ টেনে বলেন, অভিযুক্তের আসল চরিত্র ফাঁস হয়েছে। দল অভিযোগকারিনীকে চুপ করানোর চেষ্টা করছে। পেয়ারে লালরা কি তাকে বাঁচাবেন? কুণাল জানান, তিনি সেই চিঠির সত্যতা যাচাই করেননি, তাই এখনই প্রকাশ করছেন না। তবে এতে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। চিঠি কবে প্রকাশ্যে আসবে তার ওপর আগামী সমীকরণ নির্ভর করছে। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ মাংস বন্ধ হবে। পদ্মনেতার ভাইরাল ভিডিওয় বিতর্ক তুঙ্গে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ওরফে রামের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে বিতর্ক তৈরি করেছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ মাংস বন্ধ হয়ে যাবে, যেমনটা বিহারে হয়েছে। এতে এই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণ করে বলেছে, মাছে ভাতে বাঙালি, এটা বিহার নয়। যারা মাছ মাংস বন্ধের কথা বলছে তারা নির্বাচনে বুঝবে কত ধানে কত চাল। হুগলি জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন বলেন, বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ হবে, মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবে না। অস্বস্তিতে পড়ে বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ড্যামেজ কন্ট্রোলে নেমে দাবি করেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি কখনো মাছ মাংস বন্ধের কথা বলেননি, বরং বিহারের স্বাস্থ্যকর জায়গায় মাছ মাংস বিক্রির কথা বলেছেন। পরিবেশ সচেতনতায় খোলা জায়গায় যত্রতত্র বিক্রি না হয়। তৃণমূল বাঙালি অস্মিতা নিয়ে রাজনীতি করছে। এর আগে বিজেপি শাসিত রাজ্যে আমিষ নিষিদ্ধতা নিয়ে বিতর্ক ছিল। এখন বাংলায়ও এই ইস্যুতে তৃণমূল বিজেপির চাপানোতর চলছে। বিজেপিতে সক্রিয়দের কোণঠাসার অভিযোগ তুললেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। 26 বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে আবেদন জানিয়েছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। কোন কেন্দ্র থেকে লড়তে চান তাও স্পষ্ট উল্লেখ করেছেন, কিন্তু দলকে নিয়ে বেসুরো কথা বলেছেন তিনি। শুক্রবার মেদিনীপুরে আরএসএস এর নতুন কার্যালয়ের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ তুলেছেন, দলে যারা সক্রিয় তাদের কোণঠাসা করে রাখা হয়। তিনিও এর শিকার। এত বছর দল করছি, আমাকে একটা মণ্ডলের সাধারণ সম্পাদক করা হয়নি। আসলে আমি তো দুয়ারে দুয়ারে ঘুরে সবার সঙ্গে যোগাযোগ রাখি। এমন কর্মীদের দল কখনো সামনে এগিয়ে দিতে চায় না, কৌটোয় ঢাকনা দিয়ে চেপে রাখার মতো হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দলীয় দপ্তরে বহু বায়োডাটা আসছে। গত 31শে জানুয়ারি নিজের জীবনপঞ্জি জমা করেছেন রিঙ্কু। সল্টলেকের দপ্তরে গিয়ে একজনের হাতে তুলে দিয়েছেন। সেই অভিজ্ঞতা বলতে গিয়ে তিক্ততা। আমি সাধারণত রাজ্য অফিসে যাই না, গেলে অনেকক্ষণ বসে থাকতে হয়, নম্বর দিতে হয়, অনেক নিয়ম। আমার ভালো লাগে না, কিন্তু আমি অন্যদের থেকে জানতে পারি যে এবার গেলে নাকি প্রেসিডেন্ট আমার সঙ্গে কথা বলবেন, তাই আমি কয়েকজনকে নিয়ে গেলাম। ওই দিন ওর আপ্ত সহায়ক দেখা করাতে পারলেন না, বললেন পরদিন যেতে। আবার পরদিনও গেলাম, অনেকক্ষণ বসিয়ে রাখার পর বলা হলো এখন দেখা করতে পারবেন না। খুব বিরক্ত হলাম। আমি পরিচিতি একজনের হাত দিয়ে সিভিটা ওপরে পাঠিয়ে দিলাম। রিঙ্কু আরো অভিযোগ করেন,
রাজনীতি মানেই তো মিথ্যে, অভিনয় আর প্রভাব খাটানো। আমার ডিকশনারিতে এসব নেই। আমি অনেকদিন ধরে মানুষের সঙ্গে কাজ করি, দলে কোনো পদ এখনো পাইনি, এমনকি আমাকে মণ্ডলের দায়িত্ব দেওয়ার যোগ্যও মনে করেনি। আসলে আমার মতো সক্রিয় যারা, তাদেরই পিছনে ঠেলে দেওয়া হয়, সামনে আনা হয় না। এখানেই তো ভয়, আমাকে যদি কোনো পদে এখনো পর্যন্ত না আনি তাহলে টিকিট কি দেবে? আমি তো 50-50 ধরে রাখছি। বীজপুর আমার বরাবরের পছন্দের জায়গা, তারপরে তো বিয়ের সূত্রে মেদিনীপুরে আসা। দেখা যাক কি সিদ্ধান্ত নেয় দল। সকালে বলেছিলেন আমি জীবনে কখনো হারিনি, যদি আমি টিকিট পাই তবে কিভাবে জিতবো সেটা আমার চ্যালেঞ্জ। আমার জীবনের সব সময় চ্যালেঞ্জ। 18 বছর বয়স থেকে আমি সংসার চালাই, প্রাক্তনের খরচও চালাতাম। আমি চ্যালেঞ্জেটিক সব সময়। তবে সন্ধ্যায় টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা ও দলের বিরুদ্ধে অভিযোগ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স।